স্নিগ্ধবিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব 18। সম্মানিত পাঠক, আপনারা অবগত থাকুন যে এই পাঠ্যটিতে অত্যন্ত আক্রমণাত্মক, কদর্য ও অশালীন গালাগালি এবং ভাষার ব্যবহার করা হয়েছে। এর বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল এবং প্রাপ্তবয়স্ক ছাড়া অন্য কারোর জন্য একেবারেই উপযুক্ত নয়। আপনার মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এটি নিজস্ব ঝুঁকিতে এবং একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তে পড়ার অনুরোধ জানানো হচ্ছে। রুদ্রকে এভাবে জোরে চেঁচাতে দেখে নাঝা বিরক্ত হয়। এ আর নতুন কি, তৌসির তো কথায় কথায় এসব বলে, কিন্তু তাও কথায় কথায় বললেও এভাবে সবার সামনে বলা আদৌ উচিত? আজ একবার একা পাক এই হাড়কিপ্টে বজ্জাত লোকটাকে, তখন বোঝাবে বিদ্রোহ কী জিনিস। নাঝা ফোনটা ধরিয়ে তৌসিরের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন, আব্বা কথা বলবে। তৌসির নাঝার দিকে এক নজর তাকিয়ে চুপচাপ হাতে ফোন নেয়। নাঝা ফোন ওর হাতে দিয়ে নিঃশব্দে ছাদ থেকে চলে আসে। সবাই এই দেখে বলে ওঠে, আজ তৌসিরের কপালে দুঃখ আছে। তৌসির ফোন শেষ করে ঘরে আসে নাঝার ফোন নিয়ে। এসে দেখে ঘর ফাঁকা, বুঝে নেয় নাঝা বারান্দায়। তাই ফোনটা বিছানায় আলগোছে রেখে বারান্দার দিকে আগায়। বারান্দার দরজায় গিয়ে দাঁড়াতেই দেখে নাঝা আকাশপানে একদৃষ্টিতে চেয়ে আছে, আর কি যেন ভাবতেছে। তৌসিরের উপস্থিতি নাঝা টের পায়, তথাপি টের পেয়েও নাঝা চুপটি করে দাঁড়িয়ে রয়। তৌসিরের কখনোই নাঝার নীরবতা পছন্দ হয়নি, তাই আজও হয় না। হেলে দুলে এসে নাঝার পাশে দাঁড়ায়, গ্রীবা কাত করে নাঝার মুখপানে আর চোখে চাই। ভাবসাব বোঝার চেষ্টা করে, ভাবসাব ভালো না, তাই সাবধানে কথা বলতে হবে এই ভেবে তৌসির গলা খাকারি দিয়ে ওঠে, তুমি ছাদের কথা শুনে রাগ করছো? নাঝা তৌসিরের করা প্রশ্নে চমকায় না, কারণ সে জানতো যে এমনই প্রশ্ন তৌসির ঘরে এসে করবে। নাঝা আগের ন্যায় দৃষ্টি আসমানের ন্যায় নিবদ্ধ রেখে কাট গলায় শোধায়, আমার যার তার কথায় রাগ মানায় না। তৌসির নাঝার কথায় মিটিমিটি হেসে ওঠে, ভাবে যার তার সাথে রাগ মানায় না, বা কি সুন্দর কথা। অথচ শাওয়ার মাইয়া সারাটি নামার লগে মাইর করে, সাপের মতো ফ্যাত করে। বেত্তামিজের ঘরের বেত্তামিজ। তৌসির নাঝাকে ম্লান গলায় বলে, আমি তোমার উপস্থিতি টের পাইয়াই মজা করছি, এসবে মন কষিও না। যদিও তুমি নোবেলপ্রাপ্ত বদমাস, তারপরও আমি এগুলো নিজের মধ্যেই চাপা রাখছি, কাউকে বলিনি। নাঝা এবার তীব্র রাগ নিয়ে ঠান্ডা চোখে তৌসিরের দিকে কটমট করে তাকায়, আর দাঁত চেপে বনে, আপনার বকবকানিটা বন্ধ রাখুন, আমি আপনার সাথে তর্কে জড়াতে চাই না। তৌসির নাঝার কথায় চমকানোর ভান করে বলে ওঠে, বা আমার ইচ্ছাধারী নাগিন, তোমার এই সুন্দর রূপটা তো মারাত্মক সুন্দর। নাঝা তৌসিরের দিকে ক্রোধ নিয়ে তাকায়, অথচ কিছু বলে না, কারণ সে পণ করেছে তৌসিরের সাথে তর্ক করবে না, তাই একটাও টু শব্দ মুখ থেকে নিঃসৃত করে না। বিষ খেয়ে বিষ হজম করে সহ্য করে নেয়। নাঝার কালচে সবুজ চোখের রাগ দেখে তৌসির মনে মনে বলে ওঠে, ষড়ের বাচ্চার সাপের মতো সবুজ চোখ দুইটা মারাত্মক সুন্দর রে। কিছু সময় নীরবে কেটে যায়। তৌসির এবার নাঝার ডান হাতের বাহু টেনে ওকে সোফায় বসায়। হঠাৎ এমন আচরণে নাঝা ক্ষুব্ধ হতে না চেয়েও হয়, আর এমন আচরণে হওয়ারই তো কথা। নাঝা উঠতে গিয়ে বলে ওঠে, কি সমস্যাটা কি আপনার? তৌসির নাঝাকে আবারও জোর করে বসিয়ে দিয়ে তার হাঁটু ঘিরে বসে পড়ে। তৌসিরকে এভাবে বসতে দেখে নাঝা ভুরু কুঁচকায়। কি হলো, তৌসির এভাবে ওর বসলো কেন, কি কারণে বসলো? উত্তর বের করার আগেই তৌসির নাঝার দুই হাত আলতো হাতে ধরে নাঝার হাঁটুর উপর রাখতে বলে, তোমার জন্য আমি কিছু এনেছি। নাঝা এই শুনে মনে মনে ভাবে, নিশ্চয়ই এবার কলা গাছের ডাল নিয়ে এসেছে। আগেরবার নিমের ডাল দিয়েছিল। তাও ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়ে দেয় তৌসিরকে, কি এনেছেন? তৌসির নিজের শার্টের বুক পকেট থেকে একখানা সরু চিকন পাতলা রূপোর পায়েল বের করে নাঝার সামনে ধরে। পায়েলখানা সরু হলেও দেখতে বড্ড সুন্দর। নাঝা তৌসিরের হাতে পায়েল দেখে ভ্রু টেনে এনে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করে, এটা কোথায় পেলেন? তৌসির আলতো হেসে অবদমিত কণ্ঠে উচ্চারণ করে, সেদিন তোমার যে নূপুর বিবিজান পরাইয়া দিছিল, আর তুমি সিরা নিছিলা না, ওই নূপুর আমি তুলে রাখছিলাম। পরে চেক করায় দেখি যে এগুলো রূপোর। তাই সেই নূপুরের মধ্যে একখানা ভাঙাই তোমার লাগি পায়েল বানাইছি, আর আরেকখানা রাখছি, আমাদের যদি মাইয়া হয় তাইলে তারে পায়েল বানাইয়া দিমু, আর পোলা হইলে গলার চেইন। তৌসিরের কথায় নাঝা স্তব্ধ নয়নে তৌসিরের মুখপানে তাকায়। তার এই তাকানোর দুইটি কারণ। প্রথমত, তৌসিরের মতো কিপটে মানুষ পায়েল বানাইছে, যদিও তা বিবিজানের দেওয়া রূপোর নুপুর দিয়েই বানাইছে। আর দ্বিতীয়ত, নাঝা এমনি একটা সুন্দর মুহূর্তের স্বপ্ন প্রতিনিয়ত তাল্লাভাইকে নিয়ে দেখত,
তাল্হা ভাই অল্প কিছুই ওকে দিবেন, অল্পতেই সন্তুষ্ট থেকে সে সংসার গড়বে। স্বপ্নটা একটু হলেও পূরণ হলো, কিন্তু পার্থক্যটা শুধু আজ তাল্হা ভাইয়ের বদলে তৌসির বসা। নাজহা নিরন্তর চেয়ে রয়, কোনো নড়াচড়া ছাড়া শুধু চেয়ে রয় তৌসিরের পানে। নাজহার এই চাহনি দেখে তৌসির ওকে জিজ্ঞেস করে, পছন্দ হইল? তৌসিরের জিজ্ঞেস করাতে নাজহার ধ্যান ভাঙন ধরে। সে বাস্তবে ফিরে এসে বলে ওঠে, হয়েছে তো, বেশ পছন্দ হয়েছে। আচ্ছা, আপনার টাকা খরচ হয়নি? তৌসির না বোধক মাথা নাড়িয়ে উত্তর দেয়, না লাগেনি, দোকানটা রুদ্রের। নাজহা ছোট্ট করে উত্তর দেয়, ও। তৌসির নাজহার চোখ পানে তীক্ষ্ণ চোখে চেয়ে জিজ্ঞেস করে, আমি পরিয়ে দেই? নাজহা বিপত্তি জানালো, না না, আমি নিজেই পরে নেই, আপনি কেন পাস হতে যাবেন? তৌসির এতে আলতো তাচ্ছিলের হাসি টেনে বলে ওঠে, সেদিন তো আমার হাঁটুর ওপর পা রেখে খুলিয়েছিলে, তাহলে আজ এত সম্মান দেখাইতেছ যে? নাজহা নরম গলায় বলে, সেদিন তো রেগেছিলাম, আজ প্রয়োজন নেই, আমি নিজেই পরে নিব। তৌসির নাজহার কথায় তোয়াক্কা বোধ না করে নিজের বুকের বাঁ পাশটা ইশারা করে বলে, তোমার পাটা রাখো তো আমার বুকের এখানে। নাজহা তৌসিরের কথায় কোনো কিছুরই কুল কিনারা খুঁজে পায় না। এই লোক পাগল হয়ে গেল নাকি? ও কেন তার বুকে পা রাখতে যাবে? কত বড় বেয়াদবি হবে এটা! নাজহা তড়িৎ গলায় শোধায়, পাগল হয়ে গেছেন আপনি? আমি কেন আপনার বুকে পা রাখতে যাব? সরুন এখান থেকে। তৌসির এতে বিরক্তি প্রকাশ করে বলে, ইস, তোমায় রাখতে বললাম না, রাখো না, একটা জিনিস দেখাবো। না, আমি পারবো না। রাখো তো কৈতরি। না, সম্ভব না। এবার তৌসির হালকা ধমক দিয়ে বলে, এই ব্যাটি শাওয়া, তাড়াতাড়ি রাখ, তোর তেল মাখানোর সময় নাই আমার। ধমকে নাজা ভুরু কোচকায়, তারপর সংকোচ কাটিয়ে ধীরে ধীরে কাঁপা কাঁপা পায়ে তৌসিরের বুকের পাশে নিজের নরম ডান পাটাখানি ঠেকায়। পাটা রেখেছে মনে হচ্ছে, পা রাখেনি, কলিজা হাতে নিয়ে ঘুরেছে। নাজহার শরীরের প্রতিটি কোষ, প্রতিটি স্নায়ু তরতর করে কাঁপতেছে। কেন এই সংকোচে? কি জন্য এত সংকোচ? নাজহা নিজের এই ভয় আর সংকোচে বাকরুদ্ধ। এক আলাদা প্রকাণ্ড অনুভবে নাজহার ঠোঁট অবধি তিরতির করে কাঁপতে লেগেছে। না পারতেই দুই হাতের সোফার কভার খামচে ধরে দাঁতে দাঁত চেপে বসে রয়। তৌসির নিজের বুকে রাখা নাজহার চরণের ন্যায় তাকায়। তৌসির ভালোভাবে আঁচ করতে পেরেছে নাজহা কাঁপছে, ওর পায়ের আঙুলগুলো মৃদু কাঁপছে। তৌসিরের বুকে ভালোভাবে পাটাও ঠেকছে না। তৌসির এই দেখেই দুই হাতে নাজহার পাটা নিজের বুকে চেপে ধরে। নাজহার আতঙ্কে শিহরণে থরথরে প্রমত্ত দেহে যখন তৌসিরের ছোঁয়া পায়, এই স্পর্শের ঝাঁজে থমকে যায় নাজহার সময়। আজ কেন জানি তৌসির আঙুলের ডগায় লুকিয়ে থাকা আগুনে শিউরে ওঠে নাজহা। শিউরে হালকা চিৎকার করে বলে ওঠে, ছুবেন না আমায়, কেমন লাগছে? তৌসির নাজহার এই অনুভূতির কথা জানতে পেরে মুচকি হাসে, শুধুই হাসে। তৌসিরের ভালোবাসা, প্রেম এসব সম্পর্কে অত বেশি জানে না, তবে এতটুকু সে বুঝতে পারে যে স্পর্শে মানুষ কাঁপে, আলাদা কিছু অনুভব করে। সেই স্পর্শকে মানুষ আর যাই হোক ঘৃণা করতে পারে না। অর্থাৎ তৌসিরের এই স্পর্শ নাজহা প্রতিদিনের ন্যায় ঘৃণা করেনি, বরং অন্য কিছু অনুভব করেছে। এই অন্য কিছু হয়তো ভালো লাগা, নয়তো ভালো লাগার প্রথম মুহূর্ত। তৌসির এবার ধীরে ধীরে আলতো হাতে নাজহার টাকনুর উপর থেকে নাজহার সালোয়ারের মুড়িটা একটু উপরে তুলে নিয়ে অতি যত্নে পরিয়ে দেয় পায়েলটা তার পায়ে। তারপর মুগ্ধবর্ধক দৃষ্টিতে চোখের পলক না ফেলে চেয়ে রয়। নাজহার ধবধবে ফর্সা পায়ে রূপোর পায়েলখানা চাঁদের চাঁদনিতে চকচক করছে। তৌসির বিমোহিত হয়ে চঞ্চল কিন্তু মুগ্ধ চক্ষু চেয়ে রয়। তাকাতে তাকাতে নিজের অজান্তেই মাথা ঝুঁকিয়ে নাজহার টাকনুতে ঠোঁট ডুবিয়ে বারবার কয়েকবার চুমু খায়। নাজহা এ দেখে স্থবির। তৌসির তার পায়ে চুমু খেলো, এ বাস্তব? এ কি সত্যি বাস্তব? নাজহা এবার চিল্লিয়ে বলে ওঠে, আহ, কি করছেনটা কি? পাগল হয়ে গেছেন? তৌসির নাজহার চিৎকারের জবাবে শুধুই একটা মৃদু হাসি তার পানে ছুড়ে দিয়ে তার পা ছেড়ে সোপায় তার পাশে উঠে বসে। নাজহা নিজের পায়ের দিকে তাকায়, বা বেশ তো মানিয়েছে পায়েলটা। নাজহা তৌসিরের দিকে হাসি মুখে চেয়ে শোধায়, খুব সুন্দর মানিয়েছে, তাই না? তৌসির সন্তুষ্ট হয়, ভারী সন্তুষ্ট হয়। প্রথমে ভেবেছিল আমার বউ যে লেভেলের খন্নাস, নিশ্চয়ই পছন্দ করবে না, কিন্তু এই প্রথম নাজহার প্রতি ধারণা। তৌসিরের ভুল হলো, যতই খন্নাস হোক অল্পতে খুশি রয়, এই জন্য সন্তুষ্ট হয় তৌসির। সন্তুষ্টি গলায় বনে বলে, তোমার পছন্দ হয়েছে তো? নাজহা মাথা নাড়িয়ে জবাব দেয়, হুম, বড্ড। নাজহার কথায় তৌসির মুচকি হাসতে হাসতে গা এলিয়ে নাজহার উরুতে নিজের মাথা রাখতে রাখতে বলে, থাকবা এই মন্দ লোকের নিন্দার সংসারে?
নাজা তৌসিরের কথা নিরুত্তর থাকে। কি উত্তর দিবে কিছু খুঁজে পায় না। অন্যমনস্ক হয়ে তৌসিরের চুলের ফাঁকে আঙুল আলতোভাবে চালাতে থাকে। তৌসির আবারও বলে, তুমি আমার লগে আর যাই করিও, খালি আমারে ঠকাইও না, কারণ তোমারে আমি আপন কেউ ভাবি। নাজা তৌসিরের কথায় দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে তৌসিরের চোখ পানে খানিক মুহূর্ত অলকা ভরা নয়নে আপন কালচে সবুজ নয়নায় চেয়ে রয়। অতঃপর জিজ্ঞেস করে, আমায় আপন ভাবেন? তৌসির জবাবে মোলায়েম স্বরে ধারণ করে, ভীষণ। এটা জানার পরও যে তুমি গাদ্দার। যখন বিশ্বাসঘাতকই ভাবেন তাহলে কেন আপন ভাবেন? তৌসির মর্মের ভার বুক চিরে নামিয়ে আলতো হেসে শোধায়, তুমি যে যুদ্ধের মাথায় ছুটে এসে আচমকা মগজে ঢুকে যাও বুলেটের মতো, যার আগমন আকস্মিক হলেও অবস্থান অনির্বাচ্যভাবে আপন। নাজা তৌসিরের কথায় দীর্ঘশ্বাস ছাড়ে, তথাচ আর কিছু না বলে চুপ রয়। তৌসির এবার সাহসের কাজ করে, যাকে বলে মহাসাহসী। হাত বাড়িয়ে ধীরে ধীরে নাজহার ড্রেসটা তার পেটের ওপর থেকে সরিয়ে নাজহার উন্মুক্ত পেটে নিজের মুখ গুজে নেয়। নাজহা কল্পনাও করেনি তৌসির এমন কিছু করবে। সারা শরীর আতঙ্কে কেঁপে ওঠে নাজহার। তৌসিরের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে ছিন্ন ভিন্ন করে দেয় নাজহার চামড়াকে। তৌসিরের উষ্ণ শ্বাস মরিয়া করে তোলে নাজহাকে। তার হাত পা তরতর করে কাঁপতে শুরু করে। পায়ের গোড়ালি অবধি মাটিতে ঠেকে না। তৌসির এলোপাথারি চুমু খেতে থাকে নাজহার উদরে। নাজহা দাঁতে দাঁত চেপে তৌসিরের বাহু খামচে ধরে চেঁচিয়ে ওঠে, তৌসির সরুন, সরুন, তাড়াতাড়ি সরুন। নাজহার এই বিপত্তি দেখে তৌসির আর নাজহার সাথে জড়িয়ে রয় না, মাথা সরিয়ে আনে নাজহার কাছ থেকে। তৌসির সরে যেতেই নাজহা ড্রেসটা ঠিক করতে করতে রাগী গলায় বলে ওঠে, আপনার সাহস অতিরিক্ত বেড়ে গেছে। কোন সাহসে আপনি এটা করলেন? আমার অনুমতি নিয়েছেন? তৌসির নাজহার রাগঝাড়া দেখে ওর চোখে চোখ রেখে বলে, কোন সাহসে আবার? স্বামীর সাহসে? সরুন বলছি আমার কোল থেকে। না, এখানে থাকি। বেলা একটা। তৌসির উপস্থিত আছে একটা মিডিয়া কনফারেন্সে, যেটা সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে। পরিধানে সাদা পাঞ্জাবি আর পাজামা, পাঞ্জাবির ওপর কালো মুজিব কোট। অবশ্য সে মুজিব ভক্ত না হলেও মুজিব কোট কিন্তু তার বেশ প্রিয় একটা পোশাক। তৌসিরের অপোজিটে বসে আছে গুলজার, মুখে জয়ের হাসি কিলবিল করছে তার। তৌসিরকে একের পর এক প্রশ্ন করা হচ্ছে। একজন সাংবাদিক প্রশ্ন করেন, আপনার মতো একজন নেতার কাছ থেকে এমনটা আশা করা সত্যি হতাশাজনক স্যার। তৌসির তার করা প্রশ্নে এবার মুচকি হেসে মাইক টেনে নিজের মুখের সামনে নিয়ে আসে আর বলতে শুরু করে, সত্যি সত্যি হতাশাজনক। আমিও খুবই হতাশ হয়েছিলাম যখন নিজের মুখ থেকে না বলা কথা নিজের মুখ দ্বারা শুনেছি। ভারী আশ্চর্য হয়েছি। তৌসিরের এই কথায় গুলজার থতমত খেয়ে যায়, কিন্তু পরক্ষণেই মুচকি হেসে ওঠে, কারণ তৌসির সত্যটা জানলেও প্রমাণ করতে পারবে না এই ভেবে। তৌসিরকে এবার একজন সাংবাদিক প্রশ্ন জিজ্ঞেস করেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন এগুলো মিথ্যা? তৌসির হ্যাঁ বোধক মাথা নেড়ে উত্তর দেয়, ব্রেন ভালো আছে আপনার সাংবাদিক সাহেব, ধরতে পারলেন কথার মানে। এই শুনে গুলজার বলে ওঠে, মিথ্যা বলবেন না তৌসির সাহেব, এমনিতেও আপনার বলা এসবে আমি অত কষ্ট পাইনি, ভেবেছি ভাই ব্রাদার হিসেবে বলে দিয়েছেন। তৌসির গুলজারের কথায় হাসে, মৃদু হাসে আর শান্ত স্বরে বলে, না না, মিথ্যা আমি বলি না, আমি খাঁটি কথার মানুষ, এগুলো সবই আধুনিক ভয়েস এডিটের খেলা। এই শুনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, কোনো প্রমাণ? তৌসির চারিদিকে চোখ ঘুরিয়ে মাথা নেড়ে উত্তর দেয়, অবশ্যই, বলে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা রুদ্রকে ইশারা করে। রুদ্র ব্যাকগ্রাউন্ডে আসল ভিডিওটা প্লে করে, যেখানে তৌসির বলেছিল, এগুলো আসলে বাজে জিনিস, একজন মহিলাকে এভাবে হেনস্থা করা উচিত হয়নি। আজকালকার মিডিয়ার অবস্থা তো কুকুরদের মতো হয়ে গেছে, এগুলো কেমন নীতি? মানুষ কি করে এমন সিরিয়াস কিছু নিয়ে ইস্যু ক্রিয়েট করতে পারে জানা ছিল না। এইসব মিডিয়া বয়কট করা উচিত। আর কেরামত রেকর্ড করেছিল, এটা দেখে সবাই স্তব্ধ। এবার তৌসির মাইকে বলে ওঠে, এটা হলো আসল ক্লিপ, আপনারা আগের ক্লিপটি লক্ষ্য করলে শুনবেন ওখানে কোনো নয়েজ নেই, কিন্তু এখানে আছে। এবার বুঝুন কেন আছে, কারণ এটি রিয়েল, এর জন্য আছে। এবার প্রশ্ন করতে পারেন, এই রিয়েল ভিডিওটি কোথা থেকে এলো, আমি কোথায় পেলাম? ভাবতেও পারেন আমি অপবাদ থেকে বাঁচতে নিজে পরে রেকর্ড করেছি, কিন্তু তেমন কিছুই না। ভালো করে দেখলে বুঝবেন ভাইরাল হওয়া ক্লিপের আর আমার প্লে করা এই ক্লিপের সম্পূর্ণ মিল আছে, শুধু কথাগুলো ছাড়া। আর এগুলো রেকর্ড করেছিল আমারই দলের একজন, যার নাম তৈমুর। এই বলে তৈমুর বলে ডাক দেয় স্টেজে তৌসির। তৈমুর হলো তৌসিরের দলের একজন, যাকে তৌসিররা পড়িয়ে এনেছে। সে যেন মিডিয়ার সামনে এসে বলে এই রেকর্ডটা সে নিজে করেছে, যখন দেখেছে তৌসির গুলজারের পক্ষে কথা বলছে।
তখন এই ভেবে এই রেকর্ডটা লুকিয়ে করে, কারণ তার সাথে গুলজারের ম্যানেজারের সম্পর্ক ভালো, তাই এই রেকর্ডটা সে ম্যানেজারের দ্বারা গুলজারকে দেখাবে আর বলবে তৌসির প্রতিদ্বন্দ্বী হলেও তার খারাপ সময় তারই পক্ষ নিয়েছে। অথচ সত্যটা হলো রেকর্ডটা তৌসির নিজেই করিয়েছে, আর গুলজারের ম্যানেজার তৌসিরের সাথে জড়িত। তৈমুর স্টেজে মাইক্রোফোনের সামনে এসে সুন্দর করে সত্যি বলার মতো শক্ত গলায় বলতে শুরু করে, আসসালামু আলাইকুম, আমি তৈমুর। আমি আজ এখানে এসেছি একটা বিশেষ কথা বলতে। যখন গুলজার সাহেবের নামে বিতর্ক খবর ছড়ানো হচ্ছিল, তখন ওই সময় আড্ডাখানায় বসে তৌসির সাহেব গুলজার সাহেবের পক্ষ নিয়ে কথা বলেন। এই সময় আমি নিজে আমার মনে হলো যে তৌসির সাহেব এত ভালো একজন মানুষ, তিনি প্রতিদ্বন্দ্বী হয়েও এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন, তার পক্ষে কথা বলছেন। তাই আমি এই পুরো ঘটনাটা রেকর্ড করি তারই অজান্তে। রেকর্ডটা নিয়ে আমি গুলজার সাহেবের ম্যানেজার আহাদ সাহেবের কাছে যাই, তাকে বলি, দেখুন তৌসির সাহেব কতটা স্পষ্ট মনের অধিকারী, এই রেকর্ডটা আপনি গুলজার সাহেবকে দেখান। আমি চেয়েছিলাম গুলজার সাহেব জানুন তৌসির সাহেবের মন কতটা স্পষ্ট। আমি চেয়েছিলাম রেষারেষি না থাকুক। তৈমুরের এই কথাগুলো শুনে উপস্থিত সবাই থমকে যান, ফিসফিসানি শুরু হয়, দর্শক সারি থেকে বিভ্রান্তির গুঞ্জন ওঠে। তৌসির হাসে, ওর চোখে এক বিশেষ চতুরতা। এবার তৌসির মাইক্রোফোন হাতে নিয়ে বলে ওঠে, ধন্যবাদ তৈমুর, তোমার কথা শুনে সবাই নিশ্চয়ই কিছুটা চমকে গেছে। এবার আমি এমন একজনকে ডাকতে চাই যিনি এই পুরো ঘটনার পেছনের পরিকল্পক। প্লিজ ওয়েলকাম গুলজার সাহেবের ম্যানেজার মিস্টার আহাদ। তৌসিরের আহ্বানে গুলজারের ম্যানেজার আহাদ মঞ্চে আসে, তার মুখে অনুতপ্ত হওয়ার একটা নিখুঁত ভান করা ভাব, চোখ ছলছল, মনে হচ্ছে এখনই ধরা পড়ে গেছেন। যদিও সেই পুরো নাটকে একজন অংশীদার ছিল, তৌসির মোটা অঙ্কের টাকা দিয়ে আগে তাকে কিনে রেখেছে। আহাদ স্টেজের মাঝখানে এসে দাঁড়ায়, গলা ধরে আসা অনুতপ্তের ভান করে মাইক্রোফোনে বলতে থাকে, আমি অত্যন্ত দুঃখিত এই জঘন্য কাজ করার জন্য। আমি সবার কাছে ক্ষমা চাইছি। যা করেছি তা কেবল আমাদের দলের আপাত স্বার্থ রক্ষার ভাবনা থেকেই। তৈমুর সাহেব আমাকে তৌসির সাহেবের যে ভিডিওটি পাঠিয়েছিলেন, সেখানে সত্যি তিনি গুলজার সাহেবের পক্ষেই কথা বলেছিলেন। আর তা হলো, এগুলো আসলে বাজে জিনিস। একজন মহিলাকে এভাবে হেনস্থ করা উচিত হয়নি। আজকালকার মিডিয়ার অবস্থা তো কুকুরদের মতো হয়ে গেছে। এগুলো কেমন নীতি, মানুষ কি করে এমন সিরিয়াস কিছু নিয়েও ইস্যু ক্রিয়েট করতে পারে, জানা ছিল না। এইসব মিডিয়া বয়কট করা উচিত। আমি সেই ক্লিপটি গুলজার সাহেবকে দেখাই, তখন তিনি আমাকে নির্দেশ দেন ভিডিওটি বিকৃত করে এমনভাবে প্রকাশ করতে যাতে তৌসির সাহেবের ভাবমূর্তি ধূলিসাৎ হয়। তার কথা মতো আমি থাইল্যান্ডের একজন এক্সপার্ট এডিটরকে দিয়ে এই ভালো কথাগুলোকে সম্পূর্ণ বিপরীত মিথ্যা মন্তব্যে পরিণত করাই। গুলজার এমন অপ্রত্যাশিত আঘাতে পাথরের মতো জমে যায়। অপমানার ক্রোধে স্তব্ধতা ভেঙে সে গর্জন করে ওঠে, সব মিথ্যা, এগুলো সব মিথ্যা, এটা আমার বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র। গুলজারের এই অসহায় আর্তনাদ পুরো সম্মেলন কক্ষে এক তীব্র গুঞ্জন সৃষ্টি করে। আহাত কালক্ষেপণ না করে তখনই মোবাইলে একটি মেসেজ দেখায় গুলজারের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, সেই এডিটরকে অর্থ প্রেরণের স্পষ্ট প্রমাণ। এরপরেই আহাত সরাসরি সেই বিদেশি এডিটরকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত করে, যিনি নিশ্চিত করেন যে এই জঘন্য কাজটি গুলজারের সরাসরি আদেশেই সম্পন্ন হয়েছিল। এবার সাংবাদিকরা ক্ষুধার্ত হায়নার মতো গুলজারের দিকে ধেয়ে যায়, প্রশ্নবাণ ছুটতে লাগলো তার দিকে একের পর এক। কেন এই হীন মিথ্যাচার, কিসের লোভে এত নিচে নামলেন, কিভাবে একজন জনপ্রতিনিধি এমন ঘৃণ্য কাজ করতে পারেন। লজ্জার অপমানে গুলজারের মাথা নত হয়ে আসে, সে দ্রুত মঞ্চ ছেড়ে চলে যেতে চাইল। ঠিক তখনই তৌসির মাইক টেনে ধরে বলে ওঠে, গুলজার সাহেব, এখন আপনার মুখোশ পুরোপুরি খোলেনি, আরও কিছু সত্য এখানকার মানুষের জানা বাকি। মিডিয়ার সবাই বিস্ময়ে হতবাক, আর কি বাকি। তৌসির এবার সেই রিপোর্টারকে ডাকে যে গুলজারের নির্দেশে তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা রটিয়ে ছড়িয়ে তাকে সহানুভূতি আদায়ের সুযোগ করে দিয়েছে। তৌসির কৌশলে এই ব্যক্তিকে তার জালে নিয়ে এসেছে। সেই রিপোর্টার এবার সবার সামনে এসে স্বীকার করে নেয়, সেই দিন গুলজার সাহেবই আমাকে মোটা অঙ্কের কমিশন দিয়েছিলেন। তিনি নিজের স্ত্রী এবং নিজের নামে বিতর্ক তৈরি করেছিলেন, যাতে সমাজের চোখে তিনি ভুক্তভোগী সেজে লোকজনের করুণা ও সমবেদনা অর্জন করতে পারেন। এতক্ষণ ধরে গুলজারের মুখে যে বিজয়ের হাসি কিলবিল করছিল, তা নিমিষেই বাষ্পীভূত হয়ে গেছে। লজ্জায় অপমানে তার মাথা আপনি নিচু হয়ে গেল। এত বছরে তিলে তিলে গড়া খ্যাতি, শ্রদ্ধা, সম্মান সবকিছু এক লহমায় তৌসিরের বিষাক্ত সবলে চুরমার হয়ে গেছে। মনে হচ্ছে সুউচ্চ প্রাসাদ থেকে সটান মাটিতে আছড়ে পড়েছে সে, আর এখন শুধু ভাঙা ইটের স্তূপ আর ধুলাবালি।
তার রাজনৈতিক জীবনের ভিত্তিমূল কেঁপে উঠেছে। এখন আর কারো সামনে মুখ দেখানোর ক্ষমতা আর রইল না। তার কানে শুধু বাজছে মিডিয়ার তীক্ষ্ণ কণ্ঠস্বরগুলো। লজ্জা করে না আপনার? জনতার সাথে বিশ্বাসঘাতকতা করলেন কেন? প্রতিটি প্রশ্নই প্রায় স্তব্ধ শলাকার মতো গুলজারের আত্মাকে বিদ্ধ করছে। তার মনে হচ্ছে এই শহরের প্রতিটি মানুষ তাকে ঘৃণা করছে, আর সে মনে হয় সবার দৃষ্টিতে এক ঘৃণ্য কীট। সে জানতো তৌসির কড়া খেলোয়াড়, কিন্তু তার বিষ যে এতটা গভীর গুলজারের তা জানা ছিল না। এখন এই মুহূর্তে কট খেয়ে গুলজারের অনুভব হচ্ছে তৌসির এক দক্ষ শিকারী, যে ধৈর্য ধরে তার শিকারের জন্য জাল পেতেছে। আর গুলজার নিজে, সে তো এক বোকা হরিণ, সামান্য লোভে সেই ফাঁদে পা দিয়েছে। এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে সেই ফাঁদের বাঁধন, যা তার জীবন থেকে আলো কেড়ে নিয়েছে। সেদিন তৌসিরের পাঠানোটা ভিডিওটা কোনো সাধারণ ভুল ছিল না, ছিল তৌসিরের সাজানো মায়ামৃগ। সেই মৃগের পিছনে ছুটতে গিয়েই গুলজার আজ সর্বশান্ত। প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে অনন্তকাল ধরে চলছে এই অসহনীয় যন্ত্রণা। আত্মসমর্পণের মতো মাথা নিচু করে গুলজার বসে থাকে, কারণ তার এখন আর কোথাও মুখ লুকানোর জায়গা নেই। সম্মানের রাজত্ব থেকে বিতাড়িত হয়ে সে এখন শুধু এক পরাজিত, অভিশাপপ্রাপ্ত মানুষ, যার সামনে কেবলই অনিশ্চিত এক অন্ধকার ভবিষ্যৎ। গুলজারের মনে হচ্ছে এই অপমানের ভার নিয়ে আর বেঁচে থাকার কোনো মানে হয় না। এই পরাজয়, এই লাঞ্ছনা মৃত্যুর চেয়েও কঠিন। তৌসির এবার শান্তির সাথে মাইক টেনে নিয়ে সবার উদ্দেশ্যে বলে, ভাই সাহেবরা, আমি তো আপনাদেরই লোক, মাটির মানুষ। এসব প্যাঁচঘোষ আমার মাথায় নেই। মেয়র হয়ে আসি মোটে 4 বছর হলো। এই 4 বছরে আমার কোনো ভুল বা খারাপ কাজ কি আপনারা পেয়েছেন? আমি রাজনীতিতে এসেছি নিজের এই জেলা আর এখানকার মানুষের ভালো করার জন্য, কোনো ধান্দাবাজি বা ছলচাতুরি করার জন্য আসিনি। আমি কোনোদিনও এসব নোংরা খেলা খেলিনি, আর এভাবে কাউকে জোর করে নিজের পক্ষে টানতেও চাইনি। অথচ দেখুন, উল্টো আমাকেই এই খেলার শিকার হতে হলো। ভাগ্য ভালো আমি আর আমার সঙ্গীরা সব কথা আপনাদের সামনে খুলে বলতে পেরেছি। আমি এক কথার মানুষ। গতবার আপনাদের কাছে যা যা উন্নয়নের কথা দিয়েছিলাম, যতটুকু পেরেছি একেবারে হিসাব মিলিয়ে পূরণ করছি। আমার অঙ্গীকার পাথরে খোদাই করা। গত মেয়াদে আপনাদের কাছে উন্নয়নের যে প্রতিজ্ঞাগুলো রেখেছিলাম, তার প্রতিটি বিন্দু বিন্দু করে পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনারা যদি এবারও আমার উপর আস্থা রাখেন এবং সুযোগ দেন, তবে অবশিষ্ট স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে আমি বদ্ধপরিকর। আপনাদের চূড়ান্ত সিদ্ধান্তই আমার পাথেয়। আমার আন্তরিক সালাম গ্রহণ করবেন। বিনীত নিবেদন, কারো বিষয়ে সামান্য কিছু শুনেই যাচাই না করে তিলকে তাল বানাবেন না। আবেগ বা পছন্দের ঊর্ধ্বে উঠে ন্যায়ের পক্ষ নিন, সত্যের আলোকবর্তিকা অনুসরণ করুন। এই ঘোষণা দিয়ে তৌসির নিজের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের ইতি টেনে বিজয়ের বেশে বিদায় নেয়। তৌসিরের এমন বুদ্ধিমত্তাপূর্ণ এবং ভয়ঙ্কর মাইন্ড গেম দেখে রুদ্র বাকরুদ্ধ। গুলজারের এই চূড়ান্ত অপদস্থতা দেখে তার মনে হলো এখনই লুঙ্গি কাঁধে তুলে নেচে উল্লাস প্রকাশ করতে।